বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের সাথে যুক্ত হতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। আজকে তোমাদেরকে পড়াবো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগমূলক। প্রথমে আমরা দেখব যোজ্যতা ইলেকট্রনটা কি। যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ডিটেইলস জানার চেষ্টা করব। দেখো, যোজ্যতা ইলেকট্রন, আমরা যখন কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করব, তখন তোমার ওই মৌলটার সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা জোড় ইলেকট্রন হোক, বিজোড় ইলেকট্রন হোক, যাই থাক, এক কথায় কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। দেখো, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে, সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। এখন যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে টপিকটা। এই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন যদি আমরা বের করতে চাই, আচ্ছা, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন যদি আমরা বের করতে চাই, তাহলে দেখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 1s2 2s2 2p6 3s1। দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এখন আমরা দেখব সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। তাহলে আমরা যদি বলি সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কতটি, তাহলে বলতে পারি সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1টি। আরো যদি উদাহরণ দেখি, ক্লোরিনেরটা যদি দেখি, ক্লোরিন, দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s এবং 3p। তাহলে 3s এ আছে 2টা ইলেকট্রন এবং 3p তে আছে তোমার হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 + 5 = 7। এখন যদি বলি আমি
ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। তেমন যে জিঙ্কের একটু বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে যদি আমরা দেখি, জিঙ্কেরটা যদি দেখি, দেখো জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s, এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s। 4s এ ইলেকট্রন আছে কয়টি? 2টি। তাহলে আমরা বলতে পারি যে জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2টি। এভাবে 118টি মৌলের আমরা খুব সহজেই যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে পারি। এরপরে দেখব কিভাবে যোজনী নির্ণয় করা যায়। যোজনী বা যোজ্যতা কি? যোজনী বা যোজ্যতা হচ্ছে তোমার অণু গঠনকালে কোন একটা মৌলের পরমাণুর সাথে অপর কোন মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা হচ্ছে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর অন্য কোন মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। সংজ্ঞাটা লিখে ফেলি। তাহলে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর কোন মৌলের পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে আমরা যোজনী বা যোজ্যতা বলতে পারি। এখন এই যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে যে তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হও, তোমরা অনেকেই যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে পারো না, অনেক ঝামেলায় পড়ো। পরীক্ষায় দেওয়া হলে যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে বলা হলে তোমরা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হও, কারণ তোমাদের মধ্যে এই জিনিসটার ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই। তা আজকে আমি যতটুকু সম্ভব আমি যোজনী বা যোজ্যতা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট দিব। দেখো এই যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে ধাতু এবং অধাতু সম্পর্কে জানতে হবে। তুমি যদি ধাতু এবং অধাতু সম্পর্কে না জানো তাহলে তোমার পক্ষে যোজনী বা যোজ্যতা নির্ণয় করা অনেক কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কারা ধাতু এবং কারা অধাতু সেই সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা যোজনী নির্ণয় করতে পারবো, খুব ইজিলি পারবো। আচ্ছা দেখো কারা ধাতু এবং কারা অধাতু। প্রথমে আমরা পর্যায় সারণীতে কারা ধাতু ধাতু সম্পর্কে জানবো। আচ্ছা ধাতু হচ্ছে খুব সহজ একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু তোমরা ইলেকট্রন বিন্যাস ঠিকঠাক করতে পারো, বাট
যোজনী নির্ণয় করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হও। এখন ধাতু হচ্ছে যে সকল মৌলের বা যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকবে। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকবে সেই সকল মৌলই হচ্ছে ধাতু। তাহলে আমরা লিখতে পারি আচ্ছা, তাহলে আমাদের ধাতু চেনার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে মৌলটার কি করব, ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমরা মৌলটার ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যে এর সর্বশেষ কক্ষপথে, মানে মৌলটার সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টা ইলেকট্রন আছে কিনা। এর মধ্যে যদি থাকে তাহলে আমি বুঝবো মৌলটা হচ্ছে ধাতু। আচ্ছা, তাহলে ধাতু চেনার উপায় হচ্ছে ধাতুর সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে। 1 থেকে 3টা ইলেকট্রন থাকলে আমি বুঝবো ওই মৌলটা ধাতু। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে আমরা প্রথমে যোজনী নির্ণয় করব, তারপরে অধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয় করব। আমি কয়েকটা উদাহরণ লিখি এখন। ধাতুর সময় যোজনী নির্ণয়, সোডিয়ামটা যদি দেখি, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 1টি। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রন আছে 1টি। তাহলে আমি ধাতুর কন্ডিশনে বলছিলাম যে ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 1 থেকে 3টি। তাহলে ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন থাকে 1 থেকে 3টি, তাহলে আমি এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টি, কাজে আমি বলতে পারি সোডিয়াম ধাতু। এখন আসো আমি সোডিয়ামের যোজনী নির্ণয় করি। এখন খুব ইজিলি আমরা এখন সোডিয়ামের যোজনীটা নির্ণয় করতে পারবো। এখন ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটা জোড় হোক বা বিজোড় হোক, ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটা জোড় ইলেকট্রন হোক অথবা বিজোড় ইলেকট্রন হোক, ওই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই ধাতু সমূহের ওই ধাতুর যোজনী নির্দেশ করবে। তাহলে আমি আরেকবার বলছি যে ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটা জোড় হোক বা বিজোড় হোক, সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই ধাতুর যোজনী নির্দেশ করবে। তাহলে আমি এখন যদি বলি সোডিয়ামের যোজনী কত, অবশ্যই আমরা নিঃসন্দেহে বলতে পারি সোডিয়ামের যোজনী 1, কারণ সর্বশেষ কক্ষপথে এর ইলেকট্রন আছে কয়টি? 1টি, কাজেই বলতে পারি সোডিয়ামের যোজনী 1। এভাবে যদি আমি কয়েকটা ধাতুর, প্রথমে আমাদের ধাতু চিনতে হবে, তারপরে হচ্ছে তার যোজনী নির্ণয় করতে হবে। এরপরে যদি আমরা অ্যালুমিনিয়ামেরটা করি কি ম্যাগনেসিয়ামেরটা করি, দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, 1s2 2s2 2p6 3s। দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি।
ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 2টি। যদি 2টি ইলেকট্রন হয় তাহলে আমি বলতে পারি ম্যাগনেসিয়াম নিঃসন্দেহে ধাতু। এবং যদি নিঃসন্দেহে ধাতু হয় তাহলে ধাতু সমূহের যোজনীর কন্ডিশন হচ্ছে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকবে সেটাই ওই ধাতুর যোজনী। তাহলে আমি যদি বলি ম্যাগনেসিয়ামের যোজনী কত, অবশ্যই তোমরা বলতে পারবে এখন 2। কারণ তুমি যদি ধাতু অধাতু চিনতে পারো যোজনী নির্ণয় করা খুবই সহজ। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। এভাবে যত পর্যায় সারণী, এভাবে যত ধাতু আছে সব ধাতুরই যোজনী নির্ণয় করা সম্ভব। এরপরে আসো আমরা অধাতু সমূহের যোজনী নির্ণয় করব। আচ্ছা, এখন দেখো অধাতু সমূহের যোজনী নির্ণয়। এখন আমরা কিভাবে চিনব অধাতু কারা? পেরিওডিক টেবিলে কারা অধাতু, আমরা তো ধাতু চিনছি, এবার আমাদের চিনতে হবে কারা হচ্ছে অধাতু। আচ্ছা, অধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 4 থেকে 7টি। অধাতু সমূহের যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 4 থেকে 7টি, আমরা তাদেরকে বলতে পারি নিঃসন্দেহে অধাতু। অধাতু সমূহের কন্ডিশন হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে তোমার 4 থেকে 7টি। তাহলে আমি যদি কয়েকটা মৌল লিখে তারা ধাতু না অধাতু সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি। আর ধাতু অধাতু নির্ণয় করতে পারলেই তার থেকে আমরা যোজনী নির্ণয় করতে পারবো। আচ্ছা, উদাহরণ দেখি। কার্বন যদি লিখি, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। আচ্ছা, 1s2 2s2 2p2। আচ্ছা, কার্বন কি আমি জানি না, কার্বন ধাতু কি অধাতু আমি কিছু জানি না। এখন আমি ধাতু, আমার প্রথম কন্ডিশন হচ্ছে যোজনী নির্ণয় করার প্রথম কন্ডিশন হচ্ছে আমার দেখতে হবে মৌলটা ধাতু না অধাতু। মৌলটা ধাতু না অধাতু। তাহলে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা পারি সবাই ম্যাক্সিমাম, ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব যে এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কতগুলো। এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কতগুলো। তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2s 2p। তাহলে আমি দেখি 2s এবং 2p তে ইলেকট্রন আছে দুইটা 4টা। তাহলে যদি 4টি ইলেকট্রন থাকে তাহলে আমি বলতে পারি এটা নিঃসন্দেহে কার্বন অধাতু। কারণ অধাতু সমূহের কন্ডিশন হচ্ছে 4 থেকে 7, 4টা থেকে 7টি ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে। সর্বশেষ কক্ষপথে যদি 4 থেকে 7টি ইলেকট্রন থেকে থাকে, আমি দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টি, কাজেই কার্বন অধাতু। এবার অধাতু সমূহের ইলেকট্রন বিন্যাস, অধাতু সমূহের যোজনী নির্ণয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রমধর্মী নিয়ম প্রয়োগ করা হয়, কারণ তখন তাদের বিজোড় ইলেকট্রন সংখ্যায় অধাতু সমূহের যোজনী নির্দেশ করে। অধাতু সমূহের যোজনী নির্দেশ করে হচ্ছে অধাতু সমূহের বিজোড় যে ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রন থাকে সেই বিজোড় ইলেকট্রনই হচ্ছে অধাতু সমূহের যোজনী নির্দেশ করে। তাহলে আমি কিভাবে এখন এই বিজোড় ইলেকট্রন বের করতে পারি? কারণ এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2p, 2p অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, তাই দুইটা ইলেকট্রন হচ্ছে জোড় ইলেকট্রন। এখন আমি এই কিভাবে এই জোড় ইলেকট্রনটাকে আমি বিজোড় ইলেকট্রনে কনভার্ট করতে পারি? দেখো, এই যে p অরবিটাল আছে, এই p অরবিটালটা তোমার হচ্ছে
তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত হয়। পি অরবিটালটা তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত হয়। সেই তিনটা সমশক্তির অরবিটাল হচ্ছে px py pz। আচ্ছা, এই পি অরবিটালটা তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত হয়, তার হচ্ছে px py and pz। আচ্ছা, এখন আমি যখন অধাতু সময়ের যোজনী নির্ণয় করব তখন আমার এই নিয়মটা ফলো করতে হবে। আমি যদি এই নিয়মটা ফলো করি তাহলে খুব সহজেই অধাতু সময়ের যোজনী নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো দেখি এখন তাহলে কি ঘটনা ঘটে। দেখো, আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখলাম এবং পি অরবিটালটা তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করলাম। এই px দ্বারা বোঝাচ্ছে পি x অক্ষের পি অরবিটাল, py দ্বারা বোঝা হচ্ছে y অক্ষের পি অরবিটাল এবং pz দ্বারা বোঝাচ্ছে z অক্ষের পি অরবিটাল। আচ্ছা, এখন আমি যদি সমশক্তির তিনটা অরবিটালে বিভক্ত করি, আমাদের উদ্দেশ্য কি? এই কার্বনের যোজনী নির্ণয়। শুধু কার্বন না, যত অধাতু আছে সব অধাতুর ক্ষেত্রে একই নিয়ম। যত অধাতু আছে সকল অধাতুরই ক্ষেত্রে আমরা একই নিয়ম ব্যবহার করব। এবার দেখো, এই যে এরা সমশক্তির অরবিটাল দ্বারা বোঝাচ্ছে কি, এরা সবাই, এদের শক্তির মান সবারই সমান। তাহলে আমার এই যে 2p অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, 2p অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, 2p অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনকে আমার এই তিনটা সমশক্তির অরবিটালে ভাগ করে দিতে হবে। দুইটা ইলেকট্রনকে আমার এই তিনটা সমশক্তির অরবিটালে ভাগ করে দিতে হবে। এখন এই তিনটা সমশক্তির অরবিটালে যদি আমাকে ভাগ করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে আমি অর্ধপূর্ণ করে রাখি 1 1। দেখো, দুইটাও আমার স্থাপন করা শেষ। এখন 2pz যে অরবিটালটা আছে এটার জন্য এক্সট্রা কোনো ইলেকট্রন নাই। এখন কি করতে হবে? এটা আমাকে ফাঁকা রাখতে হবে, 2pz 0। এখন দেখো, তোমরাই চিনতে পারছো যে সর্বশেষ কক্ষপথে আমাদের বিজোড় ইলেকট্রন এসে গেছে। আর বিজোড় ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার অধাতু সময়ের যোজনী নির্দেশ করে। তাহলে আমরা এখন বলতে পারি যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে তোমার 2px অরবিটালে একটা এবং 2py অরবিটালে একটা, 2pz অরবিটালে 0। তাহলে এই দুটো যদি যোগ করি 1 + 1 = 2। তাহলে এখন যদি আমি বলি যে কার্বনের যোজনী কত, অবশ্যই নিঃসন্দেহে আমরা বলতে পারি দুইটি ইলেকট্রন, কার্বনের যোজনী হচ্ছে 2। কারণের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে নির্দেশ করে তার যোজনী। কাজে আমরা বলতে পারি কার্বনের যোজনী হচ্ছে 2। কার্বনের আরো যোজনী আছে, 2 আছে, 4 আছে, সেগুলো আমি দেখাবো। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে দেখাচ্ছি। এরপরে যদি আমি আরো কয়েকটা মৌল লিখি, যদি অক্সিজেনেরটা লিখি, দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আমার প্রথমে আমি জানি না, প্রাইমারি স্টেজে আছি, আমি মনে করো জানি না কার্বনটা ধাতু না অধাতু। তাহলে আমার ধাতু অধাতু চিনতে হবে। তাহলে কার্বনকে আমি যদি প্রথমে ধাতু না, সরি, অক্সিজেনটা প্রথমে আমাকে চিনতে হবে এটা ধাতু না অধাতু। তাহলে অক্সিজেন ধাতু না অধাতু চেনার প্রথম স্টেজ হচ্ছে তোমাকে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তাহলে দেখতে হবে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে
2 প্লাস 4 ইকুয়াল 6। আমি বলতে পারি অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 6টি। এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে এটা। আচ্ছা, এর যদি অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 2 আর 4 মানে 6, তাহলে আমি বলতে পারি এটা ধাতু না অধাতু? অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি এটা অধাতু, কারণ অধাতুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4 থেকে 7টি। তাহলে আমি বলতে পারি অক্সিজেন হচ্ছে অধাতু। এখন অধাতু সময়ের আমার উদ্দেশ্য হচ্ছে যোজনী নির্ণয়। তাহলে আমি যদি এখন যোজনী নির্ণয় করতে চাই, তাহলে আমার অবশ্যই 2p অরবিটালে আছে 4টি ইলেকট্রন, এটা তো জোড় ইলেকট্রন। তাহলে আমাকে বিজোড় ইলেকট্রনে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে বিজোড় ইলেকট্রনে কনভার্ট করলে কি হয় দেখি। এখন আমি আগেই বলছি যে p অরবিটালে 3টা সমশক্তির অরবিটাল আছে, সেটা হচ্ছে px, py and pz। এখন এই 2p অরবিটালে যে 4টি ইলেকট্রন আছে, 2p অরবিটালে যে 4টি ইলেকট্রন আছে, এই 4টি ইলেকট্রনকে আমার এই 3টা সমশক্তির অরবিটালে বিভক্ত করে দিতে হবে। কিভাবে দিতে হবে? 3টা অরবিটালে আমাকে 4টা ইলেকট্রন বসাতে হবে। এই 4টা ইলেকট্রন যদি আমি বসাতে চাই, তাহলে দেখো 2px এ আমি দুইটা দিলাম, 2py একটা, 2pz এ একটা। 2px এ দুইটি, 2py একটি ইলেকট্রন এবং 2pz এ একটি ইলেকট্রন দিলাম। এখন কথা হচ্ছে, দেখো আমাদের সর্বশেষ কক্ষপথে কিন্তু বিজোড় ইলেকট্রন এসে গেছে। আমাদের সর্বশেষ কক্ষপথে কি বিজোড় ইলেকট্রন এসে গেছে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টি আছে এখানে? 2টি। তাহলে আমি বলতে পারি অক্সিজেনের প্রথম যোজন হচ্ছে 2। অক্সিজেনের আরো যোজনী আছে 2 4 আছে। আচ্ছা, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 1 প্লাস 1 ইকুয়াল 2। এরপরে যদি আমরা একটু বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মলের ক্ষেত্রে যাই, তাহলে দেখো ক্লোরিনেরটা যদি আমরা দেখি, ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। One H2, 2H2, 2p6, 3H2, 3p5। এখন আমি আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে ক্লোরিন ধাতু না অধাতু নির্ণয় করা, তারপরে আমাদের যোজনী নির্ণয় করব। তারপরে আমরা যোজনী নির্ণয় করব। প্রথমে দেখব ক্লোরিন ধাতু না অধাতু। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2 প্লাস 5 ইকুয়াল 70। তাহলে আমি বলতে পারি যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। আচ্ছা, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে যদি 7টি ইলেকট্রন থাকে, তাহলে আমরা কি বলতে পারি? ক্লোরিন অবশ্যই অধাতু। আচ্ছা, অধাতুর ক্ষেত্রে আমার অবশ্যই বিজোড় ইলেকট্রন নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমরা বিজোড় ইলেকট্রন নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? আগে নিয়মটা 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। 3টা সমশক্তির p অরবিটালে আমরা ভাগ করে নিলাম। p অরবিটালে 3টা সমশক্তির যে অরবিটাল আছে px, py and pz, আমি 3টাকে বিভক্ত করে ফেললাম। এখন এই 5টা ইলেকট্রনকে 3p অরবিটালে যে 5টি ইলেকট্রন আছে, 3p অরবিটালে যে 5টি ইলেকট্রন আছে, এই 5টি ইলেকট্রনকে আমার 3টা সমশক্তির অরবিটালে বিভক্ত করে দিতে হবে। তাহলে আমি যদি প্রথমে 2টা বসাই, তারপরে 2টা বসাই, তারপরে একটা বসাই, দেখো এই 5টি ইলেকট্রনকে আমি 3টা অরবিটালে সমশক্তির অরবিটালে বিভক্ত করলাম।
এখন আমার অধাতু সমূহের ক্ষেত্রে যোজনী নির্ণয়ের নির্দেশ কি ছিল, যে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনই হবে ওই অধাতুর যোজনী। তাহলে আমি যদি এখন বলি ক্লোরিনের যোজনী কত, তোমরা অবশ্যই বলতে পারবে 1। যে কোনো অধাতু, সেটা যত পারমাণবিক সংখ্যায় হোক, যে কোনো অধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয়ের এই নিয়মটা যদি তোমরা ফলো করো, তাহলে খুব ইজিলি পরীক্ষার খাতায় যদি যোজনী নির্ণয় করতে দেয়, ইনশাআল্লাহ তোমরা পারবে। আচ্ছা, এই নিয়মটাও যদি মনে না থাকে, এই নিয়মটা যদি তোমাদের কাছে আরো কঠিন মনে হয়, তারপর আরো একটা সহজ কৌশল আছে। ঠিক আছে, সহজ কৌশলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবা যে ওই মৌলটার যোজনী কত, যদি তোমাদের পারমাণবিক সংখ্যা মনে থাকে। আর কিছু লাগবে না, শুধু পারমাণবিক সংখ্যাটা মনে রেখো, দেখবা খুব সহজেই 1 থেকে দেখো 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের যোজনী মনে রাখার কৌশল। এই জন্য আমি বলছি যে তোমাদের যদি 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো সিরিয়ালি পারমাণবিক সংখ্যা সহ যদি সিরিয়ালি মনে রাখতে পারো, তাহলে তোমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মৌলটা ধাতু হোক অধাতু হোক, কত কিছু আমি চিনি না, আমি ধাতু চিনি না অধাতু চিনি না, মনে রাখার একটা সহজ কৌশল আছে। দেখো, আমি প্রথমে 1 থেকে 20 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে, আমরা সেগুলো প্রথমে সিরিয়ালি লিখে ফেলি। আচ্ছা, প্রথমে আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো, আমি এক থেকে 20 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে, আমি সেগুলোর নাম সিরিয়ালি লিখে ফেলছি। এখন আমার হচ্ছে ইন্ডিকেট করতে হবে এদের মধ্যে নিষ্ক্রিয় মৌল কারা। আমরা জানি নিষ্ক্রিয় মৌলের যোজনী হচ্ছে কি 0। তাহলে এদের মধ্যে যারা নিষ্ক্রিয় মৌল আছে তাদের মান আমি 0 লিখে দিই, কারণ নিষ্ক্রিয় মৌলগুলো তো কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, কারণ তাদের যোজনী হচ্ছে 0। এখন আমি যদি প্রথমে আছে কে হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস প্রথমে আছে হিলিয়াম, হিলিয়ামের যোজনী 0 আমি লিখে দিলাম। তারপরে আছে তোমার নিয়ন, নিয়নের যোজনী 0। তারপরে আছে আর্গন। আমরা এটা সবাই জানি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের যোজনী হচ্ছে 0। আচ্ছা, আমি প্রথম অবস্থায় যারা নিষ্ক্রিয় গ্যাস তাদেরকে ইন্ডিকেট করছি এবং তাদের যোজনী লিখে দিয়েছি, কারণ আমরা তো অলওয়েজ জানি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের যোজনী 0। এবং বাকি যারা আছে এদের যোজনী তো আমরা জানি না। এদের যোজনী জানতে হলে প্রথমে আমার ধাতু কি অধাতু সেটা নির্ণয় করতে হবে, তারপরে ধাতুর ক্ষেত্রে এক নিয়ম, অধাতুর ক্ষেত্রে আর এক নিয়ম। যদি এই নিয়মগুলো মনে না থাকে, তাহলে তোমরা অবশ্যই এই নিয়মটা মনে রাখার চেষ্টা করবা। খুব সহজেই তোমরা যে কোনো মৌলের যোজনী নির্ণয় করতে পারবা। আচ্ছা, আমি যদি 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যোজনীটা একটা 4 তলা বিল্ডিং এর সাথে কল্পনা করি, 4 তলা বিল্ডিং এর সাথে যদি আমি কল্পনা করি,
তাহলে কি ঘটনা ঘটে দেখো, আমরা গ্রাউন্ড ফ্লোরকে সবসময় 0 ধরি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। ঠিক আছে, আমরা এদের যোজনীটাকে একটা 4 তলা বিল্ডিং এর সাথে কল্পনা করলাম। গ্রাউন্ড ফ্লোর 0, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আচ্ছা, এখন তুমি যদি মনে করো গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে যাবা, অবশ্যই তোমাকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অতিক্রম করার পরে ফোর্থ ফ্লোরে যাইতে পারবা। আবার মনে করো যদি ফোর্থ ফ্লোর থেকে তুমি যদি গ্রাউন্ডে যেতে চাও, তুমি তো ডাইরেক্ট গ্রাউন্ডে যাইতে পারবা না, তোমাকে অবশ্যই থার্ড ফ্লোরে যাইতে হবে, তারপর সেকেন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, তারপরে গ্রাউন্ড ফ্লোর, কারণ আমরা ডাইরেক্ট কিন্তু যাইতে পারবো না। আচ্ছা, এখন দেখো এই যে গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরকে তুলনা করা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসসমূহের সাথে। এই গ্রাউন্ড ফ্লোর যে 0 মান, এটাকে তুলনা করা হয়েছে তোমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সাথে, কাজেই এদের যোজনী 0 আমি লিখে দিয়েছি। এখন বাকি কারা আছে তাদেরটা আমার গ্রাউন্ডের পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফ্লোর। তাহলে গ্রাউন্ড, এই যে এখানে হিলিয়াম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যদি থাকে, গ্রাউন্ড ফ্লোরের পরে কে আসবে? ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোর, তার মানে হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের উপরে তো আর কেউ নাই, তাহলে আমার এখানেই ফার্স্ট ফ্লোর পর্যন্তই উঠতে পারছি, তার মানে ওইখানে থেকে আমার আর উঠতে পারছি না। তারপরে দেখো আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোরের পরে আসবে কি? ফার্স্ট ফ্লোর, তাহলে লিথিয়ামের যোজনী 1, তারপরে আসবে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। দেখো তুমি ফোর্থ ফ্লোরে চলে গিয়েছো, এখন তুমি মনে করো আবার ফোর্থ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ফোর্থ ফ্লোরের পরে থার্ড ফ্লোরে আসতে হবে, ফোর্থ ফ্লোরের পরে অবশ্যই থার্ড ফ্লোরে আসতে হবে, তারপরে থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তারপরে আবার তুমি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছো। তারপরে দেখো তুমি আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসছো, আবার মনে করে তুমি যদি ফার্স্ট ফ্লোরে যাইতে চাও, তাহলে কি হবে? ফার্স্ট ফ্লোর দাও 2, 3, 4। আবার তুমি মনে করো গ্রাউন্ডে যাইতে চাও, তাহলে আসবে 3, 2, 1। 1 এর পরে দেখো তুমি আবার গ্রাউন্ডে চলে আসছো, আবার গ্রাউন্ড পরে তুমি আবার আসতে পারো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। দেখো কত ইজিলি আমরা যে কোনো মৌল 1 থেকে 30, 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যে কোনো মৌলের তোমরা সেকেন্ডের মধ্যে যোজনী নির্ণয় করতে পারবে। কোনো ইলেকট্রন বিন্যাস লাগবে না, কোনো ধাতু চিহ্ন লাগবে না, কোনো অধাতু চিহ্ন লাগবে না, তোমরা খুব ইজিলি যে কোনো মৌলের যোজনী নির্ণয় করতে পারবা 1 থেকে 20 পর্যন্ত। দেখো হাইড্রোজেনের 1, লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 2, ফ্লোরিনের 1। এইভাবে তোমরা নির্ণয় করতে পারো খুব ইজিলি। এরপরের টপিক হচ্ছে পরিবর্তনশীল যোজন। আমরা প্রথমে পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞাটা দেখব, তারপরে কিছু উদাহরণ দেখব, দেখার পরে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, পরিবর্তনশীল যোজনী তোমরা এমনিতেই বুঝতে পারছো পরিবর্তনশীল তার মানে কি? যোজনী পরিবর্তনশীল। তোমরা ইজিলি বুঝতে পারছো যে পরিবর্তনশীল যোজনী তার মানে যোজনীটা আবার পরিবর্তন হওয়া সম্ভব। এবং সব মৌলের ক্ষেত্রে কিন্তু যোজনী পরিবর্তনশীল হয় না। কিছু কিছু মৌল আছে তারা যৌগ গঠনের সময় এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, তার ফলে তাদের কি হয়? যোজনী চেঞ্জ হয়। এখন আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি।
দেখো যে সকল মৌলের একাধিক যোজনী থাকে, যে সকল মৌলের একাধিক যোজনী থাকে সে সকল মৌলের যোজনীকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। এখন কাদের যোজনী পরিবর্তনশীল সেটা দেখবো। এর আগে একটা কথা হচ্ছে, তোমাদের পরীক্ষায় প্রায় একটা প্রশ্ন আসে কিন্তু তোমরা ক্লিয়ার লিখতে পারো না, যে সালফার যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। তোমরা সব উল্টোপাল্টা লিখে আসো। ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই যে সালফার যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, তা নাহলে আন্দাজে মুখস্থ করার মতো একটা অবস্থায় আছো। এখন দেখো আমরা প্রথমে সালফারেরটা দিয়ে দেখবো, সালফারের উদাহরণ দিয়ে দেখবো। সালফার যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তার ব্যাখ্যাটা আমরা দেখবো। প্রথমে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলবো। সালফারের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলার পরে আমরা জানি না সালফার ধাতু না অধাতু, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যখনই আমি যোজনী নির্ণয় করব তখনই আমাকে দেখতে হবে মৌলটা ধাতু না অধাতু। তাহলে ধাতু অধাতু চিনার নিয়মটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে মৌলটা ধাতু না ধাতু। তাহলে আমরা বলতে পারি সর্বশেষ কক্ষপথে সালফারের ইলেকট্রন আছে হচ্ছে 2 আর 4, যোগ করলে হচ্ছে 6। তাহলে 6 কাদের, ধাতু না অধাতু? অবশ্যই অধাতুর, কারণ অধাতু শুয়ে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 4 থেকে 7টি। কাজে আমরা বলতে পারি সালফার হচ্ছে অধাতু। আর সালফার যদি অধাতু হয় তাহলে অবশ্যই তার যোজনী নির্ণয় করতে হলে আমাদের বিজোড় ইলেকট্রনে কনভার্ট করতে হবে। বিজোড় ইলেকট্রন ছাড়া তুমি অধাতু সময়ের যোজনী নির্ণয় করতে পারবা না। তাহলে আমরা আগে সেই কাজগুলাই করি। এখন দেখো আমি এদিকে যা আছে ঠিক আছে, পি অরবিটালকে কি করছি
তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করছি। পি অরবিটালকে তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করছি, কারণ সালফার হচ্ছে অধাতু। অধাতু সময়ের বিজোড় ইলেকট্রন বের করতে হবে, আর বিজোড় ইলেকট্রন বের করার এটাই একমাত্র পদ্ধতি। এখন কি করতে হবে আমাকে, এই তিনটা সমশক্তির অরবিটালে এই 3p অরবিটালে যে 4টি ইলেকট্রন আছে, 3p অরবিটালে যে 4টি ইলেকট্রন আছে, তা এই তিনটা সমশক্তির অরবিটালে স্থাপন করতে হবে। তাহলে বসালে দেখি, প্রথমে আমি দুইটা বসাই, 3px 3py 3pz। আমি 3px এ দুইটা ইলেকট্রন বসালাম, 3py এ একটি এবং 3pz এ একটি ইলেকট্রন বসালাম। এখন দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে দুইটি বিজোড় ইলেকট্রন আসছে। সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আসছে কয়টা? দুইটি। তাহলে আমি বলতে পারি সালফারের প্রথম যোজনী হচ্ছে 2। এখানে সালফারের যোজনী 2। এখানে সালফারের যোজনী 2। এরপরে যখন সালফার যৌগ গঠন করবে, আমি প্রথমেই বলছি যে কিছু কিছু মৌল আছে যারা বিক্রিয়ায় অংশগ্রহণের সময় এক্সাইটেড হয়, উত্তেজিত হয়। এখন আমি যদি সালফারকে এক্সাইটেড করি, উত্তেজিত করি, তখন কি ঘটনা ঘটছে? দেখো, স্টার চিহ্ন দ্বারা এক্সাইটেড বোঝানো হচ্ছে। দেখো এখানে 3s2 পর্যন্ত আমার কোনো কাজ নাই। এখন আমি যখন সালফারকে এক্সাইটেড করব, তখন হচ্ছে দেখো 3px অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, এরা কিন্তু সুস্থিত হয়ে গেছে, কারণ এরা অর্ধপূর্ণ। কারণ 3py 3pz এবং 3px এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 3py এবং 3pz এর অলরেডি একটা করে ইলেকট্রন আছে, কারণ এরা সুস্থিত, এদের কোনো কাজ নাই, এরা চুপচাপ থাকবে। এখন আমি যখন সালফারকে এক্সাইটেড করব, এই 3px অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, 3px অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে যাবে, জাম্প করে যাবে হচ্ছে 3dxy। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি 3dxy1 and 3px1। দেখো বিজোড় ইলেকট্রন চলে আসছে। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে কিন্তু d অরবিটাল আছে, তৃতীয় শক্তি স্তরে d অরবিটাল আছে। তাহলে 3dx আসবে, 3dxy আসবে, 3dyz আসবে, 3dzx আসবে, 3dx² - y² আসবে, এরকম অনেকগুলো আসবে, 6টা আসবে। আচ্ছা, এই অবস্থায় সালফারকে যখন আমরা প্রথমবার এক্সাইটেড করব, তখন তার যোজনী কত হচ্ছে? 1 1 1 1 যোগ করলে হচ্ছে 4, 4টা 1 আছে। তাহলে আমি বলতে পারি এই অবস্থায় সালফারের যোজনী হচ্ছে 4। এখানে সালফারের যোজনী 4। এরপরে যদি আমি সালফারকে আবার এক্সাইটেড করি, তখন কি ঘটনা ঘটবে?
দেখো এই অবস্থার পরে যখন আমি এই অবস্থায় আসবো, সালফারকে যখন আমি একবার এক্সাইটেড করব তখন 1 স্টার, আর যখন সালফারকে দুইবার এক্সাইটেড করব তখন সালফারের মাথার উপর দুইটা স্টার দিয়েছি। এখন দেখো এই যে সালফারকে এক্সাইটেড করছি, এই যে অরবিটাল গুলো এইগুলো কিন্তু অলরেডি সুস্থিত হয়ে গেছে। কারণ কি, এরা অর্ধপূর্ণ অবস্থায় আছে, এরা সুস্থিত, এদের কোনো কাজ নাই। তাহলে আমি এদের যে মানগুলো আছে লিখে ফেলি, 1 1 1। এখন তাহলে কোথা থেকে ইলেকট্রনটা 3d yz অরবিটালে আসবে? কোথা থেকে ইলেকট্রনটা 3d yz অরবিটালে আসবে? দেখো এই যে একই শক্তি স্তরে আছে এরা, তৃতীয় শক্তি স্তরে। তাহলে এখন আমি যদি সালফারকে আরো একবার এক্সাইটেড করি, তাহলে যে 3s অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, আমি একটা ইলেকট্রন নিয়ে নিতে পারি, কারণ অর্ধপূর্ণ করলে সেটা সুস্থিত হবে। কারণ এই কারণে সালফার আরো একবার এক্সাইটেড হওয়া সম্ভব। তাহলে আমরা সালফারের 3s অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে, সালফারকে যদি আমি আরো একবার এক্সাইটেড করি, এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3d yz অরবিটাল। তো আমি আরেকবার বলছি, সালফারকে আমি যখন সেকেন্ড টাইম এক্সাইটেড করব, সালফারকে যখন আমি সেকেন্ড টাইম এক্সাইটেড করব, তখন 3s অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, 3s অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, সেইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3d yz এ জাম্প করে। তাহলে আমি এখানে 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। দেখো সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 কক্ষপথে সবগুলোই বিজোড় ইলেকট্রন, একটা ইলেকট্রন জোড় ইলেকট্রন নাই, এবং এরা সবাই কি হয়ে গেছে, সুস্থিত হয়ে গেছে। 3s 3px 3py 3pz 3dxy and 3dyz সবাই সুস্থিত হয়ে গেছে। এরপরে কি আমি সালফারকে এক্সাইটেড করতে পারি? কখনোই সম্ভব না, কারণ এরপরে শক্তি, এর আগের শক্তি স্তর হচ্ছে 2p, কারণ 2p কে এক্সাইটেড করানো সম্ভব নয়। যদি 3s এর তৃতীয় শক্তির স্তরে আরো কিছু থাকতো, তখন হয়তো বা ভেবে দেখা যেত তখন এক্সাইটেড করানো সম্ভব কিনা, কিন্তু এর আগে হচ্ছে 2p আছে, এই কারণে সালফারকে আর এক্সাইটেড করানো সম্ভব না। তাহলে এই অবস্থায় সালফারের যোজনী কত হতে পারে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? বিজোড় ইলেকট্রন আছে 6টা। তাহলে আমি বলতে পারি এখানে সালফারের যোজনী 6। সালফারের যোজনী 6। আমি আরেকটু রিমাইন্ড করিয়ে দিই, প্রথমে যদি কোনো মৌলের যোজনী নির্ণয় করতে বলে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের মৌলটা ধাতু না অধাতু চিনতে। ধাতু অধাতু চিনার পরে আমাকে যদি ধাতু হয় তাহলে কোনো সমস্যা নাই, ইলেকট্রন বিন্যাস করবা ডিরেক্ট, সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রন হচ্ছে ওই ধাতুর যোজনী নির্দেশ করে। এবং অধাতু যদি হয়ে থাকে প্রথম ইলেকট্রন বিন্যাস করো, তারপর যদি অধাতু হয় তার বিজোড় ইলেকট্রন বের করো, যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকবে সেই কয়টাই হচ্ছে ওই অধাতুর যোজনী। এরপরে যদি পরিবর্তনশীল যোজনী নির্ণয় করতে বলে, দেখবা যে ওই মৌলটা ধাতু না অধাতু, অবশ্যই অধাতু হতে পারে বেশি ক্ষেত্রে। আচ্ছা, হওয়ার পরে তোমাকে এই সিস্টেমে আসতে হবে, তারপরে দেখবা যে এক্সাইটেড করতে করতে সর্বশেষ অবস্থায় এক্সাইটেড হয় কিনা, এক্সাইটেড না হলে ওইখানেই স্টপ করে দিতে হবে। এখন দেখো আমি সালফারের যোজনী যদি বলি, তাহলে প্রথমে 2, তারপরে 4, তারপরে 6। তার মানে সালফারের 3টা যোজনী আছে, 2, 4 and 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধেয় অভিভাবকদের আমি একটা মেসেজ দিতে চাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এরপরে আর কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো সালফার আছে, ফসফরাস আছে,
আর ছোট মৌল একটা যদি দেখি কার্বন আছে দেখো, দেখো কার্বনের পরিবর্তনশীল যোজনী। দেখো কার্বনের ইলেকট্রন, আমার প্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আচ্ছা ইলেকট্রন বিন্যাস আমি করে ফেললাম 2s2 2p2। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টি, অবশ্যই কার্বন হবে অধাতু। আচ্ছা অধাতু হলে অবশ্যই আমাদের বিজোড় ইলেকট্রন বের করতে হবে। আমরা বিজোড় ইলেকট্রন নির্ণয় করি। তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করলাম পি অরবিটালকে। এই পি অরবিটালকে আমরা তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করলাম। বিভক্ত করার পরে এই যে 2p অরবিটালে যে দুইটি ইলেকট্রন আছে, এই দুইটি ইলেকট্রনকে আমি এই তিনটা অরবিটালে স্থাপন করব। প্রথমে 1, তারপরে 1, তারপরে 0। দেখো এই অবস্থায় কার্বনের যোজনী এখানে কত 2। তাহলে আমি লিখতে পারি এখানে কার্বনের যোজনী 2। আচ্ছা এইবার কথা হচ্ছে কার্বনকে কি আমরা এক্সাইটেড করতে পারবো কি পারবো না, দেখবো কিভাবে। দেখো এখন একই শক্তি স্তরে দেখো 2s আছে, 2s আছে, তার মানে কি কার্বন কিন্তু যৌগ গঠনের সময় এক্সাইটেড হবে যে 2s এটা অর্ধপূর্ণ করলে তখনও সুস্থিত হবে, কারণ এখান থেকে আমার একটা ইলেকট্রন সরানো এখনো সম্ভব। কার্বনকে যদি এক্সাইটেড করি তাহলে এই ইলেকট্রন, দুইটা ইলেকট্রন থেকে আমার একটা ইলেকট্রন তাড়ানো খুবই সম্ভব। এই জন্য কি হবে, কার্বন এক্সাইটেড হবে। তাই কার্বনকে যদি এক্সাইটেড করি তাহলে কি হচ্ছে, দেখো কার্বনকে যদি আমি এক্সাইটেড করি, দেখো এখানে 2px 2py এরা কিন্তু সুস্থিত হয়ে গেছে, অর্ধপূর্ণ এরা সুস্থিত হয়ে গেছে। তাহলে এদের কোনো কাজ নাই, এরা চুপচাপ থাকবে। এরা চুপচাপ যদি থাকে, এখন এই যে 2pz অরবিটাল আছে, এই 2pz অরবিটালে ইলেকট্রনটা কোথা থেকে আসবে? আমি যখন কার্বনকে এক্সাইটেড করব তখন এই যে 2ps অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রনকে ঘাট ধাক্কা দিয়ে সরানো সম্ভব। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে আর এখানে বসবে একটা। এরপরে যদি আমি কার্বনকে এক্সাইটেড করতে চাই, দেখো আর সম্ভব না, কারণ কি দ্বিতীয় শক্তি স্তরে আর সবাই অর্ধপূর্ণ হয়ে গেছে, আর অর্ধপূর্ণ মানে এরা সবাই সুস্থিত, এখান থেকে আর ইলেকট্রন সরানো সম্ভব নয়। আমি যদি এখানে বলি কার্বনের যোজনী কত, এখানে কার্বনের যোজনী হচ্ছে 4টা বিজোড় ইলেকট্রন আছে দেখো, তাহলে এখানে কার্বনের যোজনী 4। আমি একটু রিমাইন্ড করে দিই, তাহলে কার্বনের প্রথম যোজনী হচ্ছে 2, তারপরে কার্বনকে যখন আমি এক্সাইটেড করি তখন কার্বনের যোজনী কত হচ্ছে 4। আচ্ছা এরপরে যদি আমি আরেকটু উপরের দিকে যাই, দেখো ফসফরাসেরটা যদি দেখি খুব গুরুত্বপূর্ণ, যে অনেক সময় প্রশ্ন আসে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো।
সালফার যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, ফসফরাস যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। প্রথমে আমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2 আর 3, মানে যোগ করলে হচ্ছে 5টি। তাহলে 5টি যদি থাকে অবশ্যই আমি বলতে পারি ফসফরাস হচ্ছে অধাতু। আচ্ছা, ফসফরাস যদি অধাতু হয় তাহলে আমার কি করতে হবে? এর বিজোড় ইলেকট্রন বের করতে হবে। বিজোড় ইলেকট্রন আমরা বের করি একই নিয়মে। দেখো এই 3p যে অরবিটালটা আছে আমি তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করলাম। তিনটা সমশক্তির অরবিটালে বিভক্ত করার পরে দেখো এই 3p তে যে তিনটা ইলেকট্রন আছে আমি এই তিনটা ইলেকট্রনকে তিনটা সমশক্তির অরবিটালে স্থাপন করব। স্থাপন করলে কি হচ্ছে 3px1 3py1 3pz1। এখন দেখো যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে আমরা বিজোড় ইলেকট্রন পেয়ে গেছি। বিজোড় ইলেকট্রন কয়টি আছে? সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 3টি। তাহলে আমি বলতে পারি এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3। এখানে ফসফরাসের যোজনী 3। এখন আমি জানি না সালফার এক্সাইটেড হবে কিনা। এখন যদি আমি কি দেখে বুঝবো এই সালফার যৌগ গঠনের সময় এক্সাইটেড হবে? দেখো এই তৃতীয় শক্তি স্তর হচ্ছে শেষ শক্তি স্তর। এখানে যে 3s অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে আমি যদি সালফারকে এক্সাইটেড করি তাহলে এই 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন কিন্তু সরানো সম্ভব। তাহলে আমি যদি ফসফরাসকে এক্সাইটেড করি তাহলে কি ঘটনা ঘটছে? দেখো এখানে 3px 3py and 3pz এরা কিন্তু অর্ধপূর্ণ হয়ে গেছে। তার মানে এরা সুস্থির। এদের থেকে চাইলেও আমি কিন্তু আর ইলেকট্রন সরাতে পারবো না। তাহলে এদের ইলেকট্রনগুলো আমি বসিয়ে দেই 3px1 3py1 3pz1। আচ্ছা, এরপরে এখন 3dxy কোথা থেকে ইলেকট্রনটা আসবে? এই যে 3s অরবিটালে যে দুইটা ইলেকট্রন আছে আমি যখন ফসফরাসকে এক্সাইটেড করব তখন এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন 3dxy এ স্থানান্তরিত হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 3dxy1 and 3s1। এখন দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টি? 5টি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে আমি বলতে পারি সালফারকে যখন ফসফরাসকে যখন এক্সাইটেড করা হবে তখন তার সর্বশেষ কক্ষপথে 5টি বিজোড় ইলেকট্রন থাকবে এবং তার যোজনী হবে 5। এখানে ফসফরাসের যোজনী এভাবে পর্যায় সারণী যে মৌলগুলো তোমার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সবার যোজনী কিন্তু বের করা সম্ভব সেম নিয়মে। যেমন আয়রনের যোজনী আছে তোমার 2 আর 5 2 3
সবগুলো এইভাবে বের করা সম্ভব। এরপরে আমরা দেখব সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী হচ্ছে কোন একটা মৌলের, সুপ্ত যোজনী হচ্ছে কোন একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য তাকে বলা হবে ওই মৌলের সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটাকেই বলা হবে ওই মৌলের সুপ্ত যোজনী। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে দেখো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ফেরাস ক্লোরাইড একটা যৌগ, ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী, এই ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত? 2। আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এখানে এবং আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এখন যদি আমি এই ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী বের করতে চাই, সবসময় আমরা যৌগের কেন্দ্রীয় মৌলটার সুপ্ত যোজনী বের করে থাকি। তাহলে আমি যদি এখন আয়রনের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কি হবে? আয়রনের সুপ্ত আয়রনের সুপ্ত যোজনী আমি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ করব। সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী 2 ইকুয়াল 1। তাহলে আমি বলতে পারি যে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 1। এটা প্রায় অবজেক্টিভে আসে, তোমাদের অনেক পরীক্ষায় অবজেক্টিভে দেবে। এরপরে যদি আমি ফেরিক ক্লোরাইড যৌগ দেখি, ফেরিক ক্লোরাইড দেখো এখন ইজিলি তোমরা বের করতে পারবা ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরিক ক্লোরাইড যৌগে যদি আমি বলি আয়রনের সুপ্ত যোজনী কত, এখানে দেখো আয়রনের সক্রিয় যোজনী কত? 3। এখানে হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী 3। আয়রনের যদি সক্রিয় যোজনী 3 হয় তাহলে আর আয়রনের সর্বোচ্চ যোজনী কত হচ্ছে? 3। আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং সক্রিয় যোজনী হচ্ছে 3। তাহলে 3 - 3 ইকুয়াল কি হবে? 0। তাহলে এখানে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। এরপরে যদি আমি আর কয়েকটা যৌগ দেখি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া অণুতে অ্যামোনিয়া অণুর দেখো অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেনের এখানে অ্যামোনিয়া গঠনের সময় নাইট্রোজেনের সক্রিয় যোজনী হচ্ছে 3। নাইট্রোজেনের সক্রিয় যোজনী হচ্ছে 3। আর আমরা জানি নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী, নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এখন যদি আমি অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কি হবে? নাইট্রোজেনের সুপ্ত যোজনী
5 মাইনাস 3 ইকুয়াল 2। সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এখানে নাইট্রোজেনের সক্রিয় যোজনী 3 আছে, নাইট্রোজেনের সুপ্ত যোজনী 5 মাইনাস 3 ইকুয়াল 2। তাহলে আরো একটা উদাহরণ দেখি। N2O5 দেখো N2O5 এ নাইট্রোজেন N2O5 এর নাম হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড। N2O5 এ যৌগটার নাম হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড। এখানে নাইট্রোজেনের সক্রিয় যোজনী হচ্ছে 5, নাইট্রোজেনের সক্রিয় যোজনী হচ্ছে 5। আমরা জানি যৌগ গঠনের সময় যোজনীর আদান প্রদান হয়। যখন নাইট্রোজেন আর অক্সিজেন যৌগ গঠন করবে তখন তোমার নাইট্রোজেনের যোজনী যাবে অক্সিজেনের কাছে এন্ড অক্সিজেনের যোজনী আসবে নাইট্রোজেনের কাছে। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তাহলে 2টা আসবে নাইট্রোজেনের কাছে এন্ড নাইট্রোজেনের যোজনী 5, তাহলে 5 যাবে অক্সিজেনের কাছে। এখন এখানে নাইট্রোজেনের সক্রিয় যোজনী 5, হ্যাঁ নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এখন যদি আমি বলি নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত, তাহলে আমি বলতে পারি নাইট্রোজেনের সুপ্ত যোজনী ফাইভ মাইনাস 5 ইকুয়াল 0। নাইট্রোজেনের সুপ্ত যোজনী 0। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করছি তোমরা আজকের ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আর কোনো সমস্যা হলে বলো। আর তোমরা সবাই ভালো থাকো, এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।